একটু চেক করে নাও তো, যারা এই অ্যাপস থেকে একটু ঢুকে চেক করে নাও সাউন্ড ঠিক আছে কিনা। সবাই একটু চেক করে নাও, যারা অ্যাপসে আছো প্লিজ একটু চেক করে নাও সবকিছু সাউন্ড বগেরা সবকিছু ঠিকঠাক আছে কিনা। চেক করো একটু, দুইজন অ্যাপসে জয়েন করে নাও, অ্যাপসে জয়েন করো। আজকে আমরা যেহেতু বোর্ডে আসছি না, যেহেতু হোয়াইট বোর্ড আজকে লাগবে না, কারণটা হচ্ছে দেখো একটা পুরো আমরা রিনিউয়েবল পাওয়ার প্ল্যান এনার্জিতে পড়বো। এই রিনিউয়েবল পাওয়ার প্ল্যান এনার্জিটা ফার্স্ট ইউনিটে এটা আছে থিওরিটিক্যাল কোশ্চেন আর বেসিক্স পার্ট, মানে খুবই বেসিক্স পার্ট। এটা আমি চাইবো আজকে ফার্স্ট ইউনিটটা পুরোটা কমপ্লিট করতে একটা লেকচারের মাধ্যমে, ঠিক আছে? খুব বেসিক্স পার্ট, ঠিক আছে? এটা আমরা তোমরা ফ্রি সাবজেক্টে পড়েছো বা তোমরা বেসিক্স পুরো এবং এনার্জি থেকে ডিটেলস, ঠিক আছে? সাউন্ড ঠিক আছে তো? একটু মমিতা দেখবে চেক করে, হ্যাঁ? শেয়ার যখন করবো পিপিটি বা পিডিএফ গুলো শেয়ার করছি যখন, দেখুন দেখা যাচ্ছে কিনা। তো যাই হোক, আজকে আমরা ফার্স্ট ইউনিট পড়বো রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জি, যেখানে তোমাদের খুব বেসিক্স পার্ট ফার্স্ট ইউনিটটা। তারপর আমরা অ্যাডভান্স পড়বো। এবারে সাবজেক্টটা পড়তে গেলে মেনলি কি কি রয়েছে সাবজেক্টের মধ্যে, টপিক কি 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 রিলেটেড পড়তে হবে এই সাবজেক্টের সম্পর্কে একটু বেসিক কনসেপ্ট নিই। কনসেপ্ট নেওয়ার পর ফার্স্ট ইউনিট কি কোশ্চেন অ্যারাইজ হয়, কি কি থেকে কোশ্চেন হয় এমসিকিউ, বট কোশ্চেন কি হয়, এবং তোমাদের তারপরে ইউনিটগুলোতে কি কি রয়েছে সেগুলো আলোচনা করবো। অর্থাৎ চলো আগে শেয়ার করি নাকি, তা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, দেখা যাচ্ছে তো? দেখো অ্যাপস থেকে দেখা যাচ্ছে তো, যারা অ্যাপসে আছো দেখে নাও, চেক করে নাও তো একটু। বাপি, ক্লাসগুলো করোনি কেন আজকে? কতগুলো ক্লাস হয়েছে? ক্লাসগুলো করোনি কেন? কি করছিলে এতদিন? অবহেলা করলে হবে না বাপি, ঠিক আছে? তো দেখো এদিকে দেখো, তো দেখো রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জি রয়েছে তোমাদের। এই যে সাবজেক্টটা রয়েছে সম্পূর্ণ তোমরা জেনারেটিং স্টেশন পড়েছো। আচ্ছা, অ্যাপস থেকে দেখা যাচ্ছে তো? মমিতা চেক করে নাও, তোমরা দুজন একজন একজন আছো অ্যাপসে, চেক করে নাও। আর যারা এখনো জয়েন করেনি, আমরা জয়েন নেবো এরপর, ক্লাস সেশন হয়ে গেলে তারপর তোমরা দেখে নেবে, ঠিক আছে তো সব? হ্যাঁ ঠিক আছে, চলো দেখে নাও দুই একজন অ্যাপস থেকে দেখা যাচ্ছে কিনা। তো এই রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টটা সম্পূর্ণ মডারেট হচ্ছে তোমাদের জেনারেটিং সিস্টেম। অর্থাৎ এখানে মডারেট বলতে কি জিনিসটা, রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট, এখানে নন রিনিউয়েবল এনার্জি সোর্স দিয়ে আমরা কোনো পড়বোই না টপিক, সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি সোর্স দিয়ে পড়বো। আগে আগে বোঝো সাবজেক্টটা কি রয়েছে। মেনলি এখানে সাবজেক্টটা বলতে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের মধ্যে বেসিক্স যে পার্টটা রয়েছে, বেসিক্স পার্টের মধ্যে প্রথমে জানতে হবে এনার্জি কি, এনার্জি কত রকম হতে পারে, সোর্স গুলোর উপর ডিপেন্ড করে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করব, এবং কনভেনশনাল সোর্স এনার্জি সোর্স আর নন কনভেনশনাল এনার্জি সোর্সের মধ্যে এক্সাম্পলের মাধ্যমে কোথায় কোন জায়গাটা কাজে লাগাচ্ছি কিভাবে পেতাম সেটা একটু দেখবো বেসিক্স পার্টে ফার্স্ট নম্বর ইউনিটে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা জানতে হবে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, যে অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়াতে। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ হ্যাঁ, তুমি শোনো শোনো, যাদের কেমিস্ট্রি এক্সাম আছে তারা চাইলে থাকতে পারো, না থাকলে বেরিয়ে যাও, কারণ কি এরপরে এই সেশনটার পর আমি তোমাদের কেমিস্ট্রি সাজেশন দেখে দেখে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো অ্যান্সার গুলো বলে দেবো। তখন আমি তোমাদেরকে মেনশন করে দেবো গ্রুপে, তখন জয়েন করতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মেনশন করে দেবো, আমি একটু পরে নেবো, কারণ কি অনেকে আমাকে বলছিল, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে কেমিস্ট্রি ওই আধা ঘন্টার মতন ডিটেলস একটু বলে দেওয়ার, ঠিক আছে? ঠিক আছে, এখন আপাতত যারা যেতে চাইছো সেটা আরো কোনো, কিন্তু ক্লাসটাও তো ইম্পর্টেন্ট, একটু দেখে নাও, নাহলে রেকর্ডেড দেখে নেবে, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড থাকবে, চাপ নেই, ঠিক আছে? তো এই রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জিটা বেসিক্স পার্ট বলতে গেলে প্রথম এনার্জি, ঠিক আছে? এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানি, যেটা বলছিলাম, যে নন কনভেনশনাল এনার্জি সোর্সটা যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে কতটুকু পার্সেন্টেজ রয়েছে, কতটুকু ইউটিলাইজ করছি, কোথায় কোন পারপাসে ইউজ করছি, সেটা ডিটেলসে পড়তে হবে। তার জন্য এই সাবজেক্টটা তোমাদেরকে আরো ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট, তোমরা নিশ্চয়ই জানো, সবার সময় বাড়িতে ইন্ডাস্ট্রি পারপাস ক্ষেত্রে বা যে কোনো একটা কমার্শিয়াল পারপাস বা নন কমার্শিয়াল পারপাসে যাই বলো না কেন, সেখানে কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট এনার্জিটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দেওয়া আছে। অর্থাৎ অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা যখন সোলার প্যানেল ইনস্টলেশন করবে, সেই ইনস্টলেশন যখন করছো, সোলার রেডিয়েশনটা কি হয়, অ্যাকচুয়ালি সোলার প্যানেল, ধরে নাও এটা সোলার প্যানেল একটা, ঠিক আছে? এই সোলার প্যানেলটা আমরা ইনক্লাইন রাখবো নাকি ডিক্লাইন রাখবো, তার অ্যাঙ্গেল কতটুকু হবে, নাকি বেসে রাখবো, তার কতটুকু, মানে অ্যাকচুয়ালি সূর্য রশ্মি তো আমরা 360 ডিগ্রি দেখি, পৃথিবী ঘুরতেই যাচ্ছে হালকা হালকা। তাহলে সূর্য তো এক প্রান্ত থেকে এক প্রান্ত যাচ্ছে, তাহলে আমরা একটা সোলার প্যানেলকে
প্যানেলটাকে যে ইনস্টলেশন করব, তার যে মডিউল, তার লংগিটিউড ল্যাটিটিউড কি হবে, ডিরেকশন কি হবে, এবং সারফেস তোমাদের অ্যাঙ্গেল কি হবে, ঠিক আছে, অ্যাজুমিথ অ্যাঙ্গেল কি হবে, সেগুলো সম্পূর্ণ বেসিক্স পার্ট পড়তে হবে। অর্থাৎ অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যখন তুমি পরবর্তীকালে সোলার সিস্টেম নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে সোলার ফটোভোল্টিক সিস্টেমে পুরো বেসিক্স পার্ট পড়তে হবে। বুঝা গেল কি বললাম? অর্থাৎ 2 নম্বর ইউনিটে যেটা আছে তোমাদের সোলার, পুরো সোলার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ডিটেলস রয়েছে। এখান থেকে বেসিক্স কোশ্চেন আছে, কিছু নিউমেরিক্যাল টপিক আসে না, আগে থেকে শুনে রাখছি, কিছু নিউমেরিক্যাল টপিক আসে না। ওয়ার্কিং কিভাবে কাজ করছে, ব্লক ডায়াগ্রাম এবং কনস্ট্রাকশন, তো ভেরি ইম্পর্টেন্ট, লেআউট, ঠিক আছে। নাও নেক্সট যেটা হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার 3, উইন্ড এনার্জি অ্যান্ড উইন্ড পাওয়ার প্ল্যান্ট। মানে আমরা এই বেসিক্স পার্টটা পড়ছিলাম সোলার ফটোভোল্টিক সিস্টেম, সোলার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে। উইন্ড দেখেছো তোমরা সবাই কম বেশি দেখবে, যে বেশিরভাগ সিনেমাতে দেখবে বা এরকম দেখবে, এরকম করে উইন্ডের টারবাইন গুলো লাগানো থাকে না, বেশিরভাগ দেখবে মরুভূমি এলাকায়, দূর দূরান্ত থেকে দেখবে এরকম বড় বড় টাওয়ারের মধ্যে দিকে এরকম থাকে। তো দেখেছো তো সবাই নিশ্চয়, আশা করি, ঠিক আছে। এরকম ফ্যান থাকে, এরকম ফ্যান থাকে। তো এইগুলো হচ্ছে উইন্ড পাওয়ার প্ল্যান্টের উপর ডিপেন্ড করে, বা আমরা এরকম করে দেখতে পাই, ঠিক আছে, একটা ফ্যান হচ্ছে এরকম ঘুরতে থাকছে ঘুরতে থাকতে ঘুরতে থাকছে। তো সেটা উইন্ড পাওয়ার প্ল্যান্টের উপর ডিপেন্ড করে কিভাবে কনস্ট্রাকশন কাজ করে। কোথায় পড়তে হবে তোমাদেরকে? এই যে সোলার পাওয়ার প্ল্যান্ট বললাম আমরা, যেমন সোলার পাওয়ার প্ল্যান্ট একটা ইনস্টলেশন করলে, সোলার রয়েছে এখানটায়, এই সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কত রকম সোলার ইউজ করব, এর অ্যাঙ্গেল কি হবে, ঠিক আছে, এবং এর ভিতরে কত ভোল্টেজ রয়েছে, সে সার্কিটটা কিভাবে অপারেট করে ডিসি থেকে এসিতে কনভার্ট করছি, এ টু জেড পড়তে হবে ওখানে। ঠিক অ্যাজুলাইজ এই উইন্ড বা উইন্ড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে তোমরা দেখছো একটা পুরো ব্লেড রয়েছে, এই ব্লেডের মধ্যে একটা স্ট্যান্ড রয়েছে, বাট উই নো দ্যাট যে কিভাবে ঘুরছে। কিন্তু শেয়ার হচ্ছে না, এই দেখতে পাচ্ছ না তোমরা? সুদীপ্তা, তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আবার। দেখো শেয়ার করছি, এই তো দেখাচ্ছে, লিখছি লিখছি, বোঝা যাচ্ছে তো? সেই সিলেবাসের মধ্যে লিখছি, বুঝতে যাচ্ছে তো? সুদীপ্তা রিজয়েন করো। এবারে পেপারটা হচ্ছে, দেখো শোনো ভালো করে, এইটা তুমি ব্লেড দেখতে পাচ্ছ, একটা ব্লেড রয়েছে, রাইট? তুমি সামনের ফ্রন্ট থেকে দেখছো একটা স্ট্যান্ড রয়েছে, এরকম স্ট্যান্ড, বাট তোমরা এখানে কিভাবে ঘুরছে, ফ্যানটা অ্যাকচুয়ালি ঘুরছে কি করে? এই ফ্যানটা ঘুরছে, ফ্যান বলতে কি ব্লেড গুলো, এই ব্লেডটা যে ঘুরছে, এই ব্লেডের মধ্যে নিশ্চয়ই এখানে একটা আছে শ্যাফট রয়েছে, ব্লেডের এখানে ফোর্স লাগছে এয়ার, আর এদিকে লাগছে এরকম করে। তার মানে তোমরা ভালোভাবে জানো, এতদিন ধরে পড়ে এসেছিলে যে কোনো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কোনো একটা সোর্সকে দিয়ে, যেমন লাইক দ্য কোল, নিউক্লিয়ার, গ্যাস, ডিজেল, এনি কাইন্ড অফ দ্য সোর্স ইন এয়ার। বাট এখানে যেটা হচ্ছে বাতাসের প্রেসার, অর্থাৎ উইন্ড এনার্জি বলছি এয়ারের এক্সপেক্টে, সেই এয়ারেরটা কিভাবে এয়ারকে ইনজেক্ট করবো আমরা, সেটা কি তোমার অ্যাক্সিয়াল বরাবর নাকি ডিডিএল বরাবর নাকি টানজিয়াল বরাবর এয়ার ফ্লো করছে, সেটাও লক্ষ্য রাখতে হবে। তার উপর ডিপেন্ড করে ব্লেডকে ইনস্টলেশন করবে। ব্লেডটা তো ইনস্টল করে দিলাম, ব্লেডে প্রেসার লাগবে, ব্লেড ঘুরবে, ব্লেডের মধ্যে কি হবে, মোটরকে সেট করে দাও, সরি জেনারেটরকে সেট করে দাও, তাহলে আমরা জানি নিশ্চয়ই জেনারেটরে যদি মেকানিক্যাল ফোর্স দিই, তাহলে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে বাধ্য হবে, হবে কি হবে না বলো? তাহলে সিমিলারিটি, তাহলে এখানে জেনারেটর যদি ইউজ করছে, একটা ডিসি জেনারেটর, সেই ডিসি জেনারেটর থেকে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডে কি ঘটছে, তার পুরো সার্কিট সম্পর্কে তোমাদের এখানে কিন্তু পড়তে হবে। কোথায়? যে 3 নম্বর ইউনিটে উইন্ড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে। সেখান থেকে ক্যালকুলেট করতে হবে তোমাদেরকে, সিপি, সিএল, সিডি, এগুলো সব পড়বো, রেশিও কি কি, চাপ নেই, ঠিক আছে। তারপরে তোমরা পড়ে এসেছো ইউনিট নাম্বার 4, যেটা হচ্ছে মাইক্রো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এখানে পাওয়ার প্ল্যান্টের মানে অ্যাকচুয়ালি মাইক্রো কেন নাম হলো, মাইক্রো কেন নাম হলো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে? অর্থাৎ আমরা এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যদি ভালো করে বুঝে থাকো, তাহলে মাইক্রো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সেম অ্যাজুলাইজ হবে। এখানে আমরা বেসিক গুরুত্ব দেবো টারবাইনকে। দেখো এখান থেকে আবার তোমাদের এবার সেমিস্টারে ধরেছে সেই কলকাতা পুলিশকে, কলকাতা পুলিশের টিক্স বলবো, যারা প্রথম ক্লাস করছো বা রেকর্ড দেখবে পরবর্তীকালে, পেড গ্রুপে আছো, তার জন্য বলে রাখি, কোনো চাপ নেই, ধীরে সুস্থে সবকিছু হবে ইউনিটগুলো, ঠিক আছে। এবং লাস্ট যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে বায়োমাস বেসড পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। অর্থাৎ এই সাবজেক্টে কোনো নিউমেরিক্যাল টপিক নেই, হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ কোনো নিউমেরিক্যাল টপিক নেই। ভালো করে কনস্ট্রাকশন, ওয়ার্কিং, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন এন্ড অলসো ব্লক ডায়াগ্রাম ভালো করে রিপ্রেজেন্ট করতে পারলে, তাহলে কিন্তু নাম্বারটা উঠে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে নিউমেরিক্যাল পোর্শন আছে একটা, মানে তোমাদেরকে অত কোশ্চেন দেয় না,
নিউমেরিক্যাল কোশ্চেন এখান থেকে কোশ্চেন নেই, কারণ তোমাদের সিলেবাসে নিউমেরিক্যাল আছে, অবশ্যই আছে, এখানে তোমাদের পিভি অর্থাৎ মডেলের উপর ডিপেন্ড করে সিপি মানে অ্যাকচুয়ালি তোমাদের ওই কনসেন্ট্রেট সোলার পাওয়ার প্ল্যান্টের ভ্যালুটা চেক করতে হয়, বাট আমি করাবো না, কারণ কি তোমাদের বিগত 2 বছর ধরে দেখছি কোনো নিউমেরিক্যাল দিচ্ছে না, থিওরিটিক্যাল পড়াচ্ছি তার মধ্যে কোশ্চেন চলে আসছে, অর্থাৎ ফোকাস রাখবে, বেসিক্স ভাবে বুঝবো, অ্যান্সার গুলো লেখার স্টাইল শিখবো, কোনটায় কোন গ্রুপ কোন ছবিটা দিতে হবে, কোন ব্লক ডায়াগ্রামে অ্যাডভান্টেজ কোথায় হচ্ছে, কোথায় অ্যাপ্লাই করছি, এটুকু। সিলেবাস বুঝে গেছো সবাই? বলো, রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জি সম্পর্কে আইডিয়া হয়েছে, সাবজেক্টটা কি রয়েছে না রয়েছে? ক্লিয়ার? যারা আছো বলো গুগল মিটে, ক্লিয়ার তো? রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জি সম্পর্কে বুঝে গেছে, সাবজেক্টের মধ্যে কি কি রয়েছে না কি পড়তে হবে না পড়তে হবে? তাহলে কি কি পড়তে হবে বলো তো? এক এক হচ্ছে এনার্জি কত রকম, এনার্জি কত ভাগে ভাগ হচ্ছে, সিলেবাসটা ভালো করে মাথার মধ্যে ঢুকে দাও। আচ্ছা, এনার্জি হচ্ছে, এনার্জি দু রকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে কনভেনশনাল এনার্জি সোর্স আর হচ্ছে নন কনভেনশনাল এনার্জি সোর্স। তারপর আমরা সোর্সের মধ্যে অনেক রকম ভাগ পড়ছি, শুধুমাত্র পড়বো রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে, লাইক দ্যাট প্রথমে পড়তে হচ্ছে আমার কি সোলার পাওয়ার প্ল্যান্ট, তারপরে পড়তে হচ্ছে উইন্ড, তারপরে হচ্ছে হাইড্রো, তারপর বায়োমাস, এই চারটে। ক্লিয়ার হয়েছে তো? আগাবো? এই আগাবো তো? হ্যাঁ কি না, রেসপন্স করো। ব্যাস, এবারে আমি যে আজকে লেকচারটা কমপ্লিট করব সেটা হচ্ছে ইউনিট নাম্বার 1টা ফুল একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেবো। ক্লিয়ার? কারণটা হচ্ছে, কারণ কি 2 নম্বর ইউনিটটা আমার অনেক ক্লাস লাগবে, 2 নম্বর ইউনিটে প্রায় 4-5টা ক্লাস লাগবে, ঠিক আছে? 3 নম্বর ইউনিটে 4-5টা প্লাস বেশি ক্লাস লাগবে, এখান থেকে 4-5টা, মানে মেয়েদের হিসাব করে দেখতে গেলে একটা সাবজেক্টে প্রায় 15-20টা করে ক্লাস হবে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া। তো ফার্স্ট ইউনিট আমরা শুরু করছি, আর ফার্স্ট ইউনিটের নোট কিন্তু আশা করি পেয়ে গেছো, পেয়েছো তো সবাই? হ্যাঁ কি না? পেয়েছো তো? দেখেছিলে আছে কি নেই? চেক করেছিলে? আছে তো? শান্তনা, নোট আছে তো? দেখেছো তো? বলো। ব্যাস, আর আমাকে আর 1 সপ্তাহ মতো সময় দাও, আমি ফুল সাজেশনের নোটটা দিয়ে একটা জিপ ফাইল করে তোমাদেরকে বলেছিলাম যেটা মেল করে দেবো, চাপ নেই, প্রিন্ট আউট করে নিতে পারবে। তো দেখো এখানে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট এনার্জি বলতে প্রথমে আগে বুঝতে হবে সোর্স অফ এনার্জি বলতে কি বুঝি, ঠিক আছে? সবাই কম বেশি জানি যে এনার্জি বলতে কি বুঝি। আচ্ছা, এনার্জি কাকে বলি আমরা বলো তো? এনার্জি কাকে বলি? এনার্জি কি? হোয়াট ইজ দ্য এনার্জি? যদি এক কথা বলি, এনার্জি কি? আর কি বলো? শক্তি, বাংলাতে বলছে শক্তি, বাট আমরা এনার্জি যে ডেফিনেশন দেখতে চাই, তাহলে কি বলবো এক কথায়? এনার্জি দিয়ে এক কথা মানে তোমার ডেফিনেশন দেখতে চাই, ডেফিনেশনের ক্ষেত্রে কি বলতে পারবো বলো? এনার্জি কি? হোয়াট ইজ দ্য এনার্জি? এনার্জি ইজ দ্য ফিজিক্যাল কি কোয়ান্টিটি, কি হবে? দ্য অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক, ঠিক আছে? আমরা শক্তিকে কাজে লাগাচ্ছি, শক্তি মানে কি এনার্জি কাজে লাগাতে, তাতে অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক, কাজ করার ক্ষমতাকে বলতে এনার্জি লাগবে, তাই না? তাহলে সিমিলারলি, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এনার্জি যদি বুঝি, আমরা সেদিক থেকে একটা এনার্জি বুঝবো যে অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক, বা অ্যাবিলিটি ফ্রম দ্য সাম অফ পারফর্ম দ্য ওয়ার্ক। বাট এখানে এনার্জি বলতে অনেক রকম এনার্জি সোর্স আছে, লাইক দ্যাট আমাদেরকে সিলেবাসের উপর ডিপেন্ড করে যেটা পড়তে হবে, তোমাদের বেসিক সেই ফিজিক্সে পাঠে আসবো না, আমরা ডাইরেক্ট চলে যাব কি রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর। যে সান, সবাই কম বেশি জানো, সবাই সবচেয়ে শক্তিশালী যে রিনিউয়েবল এনার্জি সোর্স, সেটা হচ্ছে সান। এটা মেইন সোর্স অফ দা আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রিনিউয়েবল এনার্জি সোর্স হচ্ছে, সেটা হচ্ছে সান। এর উপরে কোনো কিছু নেই। তুমি ভাবো না যে আচ্ছা তাহলে উইন হতে পারে কি না, আগে প্রথমে সান, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে মেন সোর্স অফ দা আর্থ, মানে পৃথিবীর রেসপেক্টে যদি মেন সোর্স হয় রিনিউয়েবল এনার্জি সোর্সের ক্ষেত্রে প্রথমে আছে সান। আদার্স এনার্জি সোর্স ইনক্লুড দ্য কয়লা, জিওথার্মাল এনার্জি, উইন্ড, অনেক রকম বায়োম্যাস, পেট্রোল, নিউক্লিয়ার, এরকম অনেক এনার্জি থাকে। কিন্তু এনার্জি ক্লাসিফাই যদি করতে চায়, দে আর দ্য মেইনলি দে আর টু টাইপস। কি কি? এক হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স, আর হচ্ছে নন রিনিউয়েবল সোর্স। এবার আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্স অ্যান্ড হোয়াট আর দ্য নন রিনিউয়েবল সোর্স, অ্যান্ড টেল মি হোয়াট ইজ দ্য আদার্স নেম অফ দ্য রিনিউয়েবল সোর্স অ্যান্ড আদার্স নেম অফ নন রিনিউয়েবল সোর্স। এনিবডি বলো, যে আমাকে বলো যে সোর্স বলতে আমরা বুঝলাম, সোর্স, এই সোর্স তো দেখতে পাচ্ছি যে একচেনে এনার্জি ক্লাসিফিকেশন করতে গেলে ভ্যারিয়াস অফ দ্য টাইপস অফ হতে পারে বেসড অন দা, যদি আমরা রিনিউয়েবল মানে দেখতে চাই রিনিউয়েবল সোর্স আর নন রিনিউয়েবল সোর্স। এবারে আমাকে বলো রিনিউয়েবল সোর্স কাকে বলবো? বলো, পড়ে এসেছো সব, এগুলো সব পড়ে এসেছো, রিনিউয়েবল এনার্জি সোর্স কাকে বলবো? যেটাকে আমরা কি করতে পারি, একটা পড়েছো না বাংলাতে,
চিরাচরিত আর অচিরাচরিত পড়েছো তো? মনে করে দিতে হচ্ছে। দেখো, একটা চিরাচরিত আর একটা অচিরাচরিত। যেটা আমরা চলবে, যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো, রেকটিফাই করতে পারবো, সেটাকে কি করে বলবো? রিনিউয়েবল আর নন রিনিউয়েবল। বলো, এটা তো বলা উচিত। রিনিউয়েবল, গুড। অর্থাৎ সবসময় মাথায় রাখবে, আমরা কনভেনশনাল সোর্সের আদার্স নেম হচ্ছে কি সোর্স? বলো, ঘুরিয়ে দিচ্ছি কোশ্চেনটা। কনভেনশনাল সোর্সের আদার্স নেম কি, কোন সোর্স বলবো? অবভিয়াসলি কি হবে? নন রিনিউয়েবল। ঠিক আছে, কনভেনশনাল মাথা রাখবে কিন্তু, বলে দিলাম। এই কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি সোর্স যদি বলা হয়, তাহলে হবে কি হবে? নন রিনিউয়েবল। রিনিউয়েবল যদি বলা হয়, এটাকে বলা হয় কি? নন কনভেনশনাল। মনে থাকবে তো? মমিতা এগুলো ভুলে গেছো কেন? সান্তনা, নিয়া, সুদীপ্তা, রিক, কি ব্যাপার এগুলো মানে মনে নেই কেন? এগুলো তো মুখের কাছে থাকা দরকার। স্যার কালকে কেমিস্ট্রির এক্সাম আছে, কি করে মনে রাখবো স্যার? স্বাভাবিক, এটা হয়, এটা ফ্যাক্ট, কিছু করার নেই। আমি কি করি বলো তো? স্টুডেন্ট লাইফে এটাই। শুধু তোমার লাইফ বলো না, এটা আমার লাইফ হচ্ছে, আমার সিনিয়র হয়েছে, আমার স্যারের হয়েছে, আমার অনেকের হয়েছে। এটা লাইফটাই হচ্ছে এরকম। ওটাকে মানে ওভারকাম করে নিজেকে ফাইট করতে হবে। তার জন্য হচ্ছে জীবনটা। ঠিক আছে, ইঞ্জিনিয়ার লাইফটাই এটা। বোঝো, রিমেম্বার করবে, রিভিশন করবে। ভুলে গেছে তো কি আছে, মানুষ মাত্র তো ভুলে। আজকে পড়ছি, দুদিন পর ভুলে গেছি। কিন্তু রিভিশন ব্যাপারটা করলে না, দেখবে অনেকদিন মনে থাকে। ঠিক আছে, ঠিক তেমনি এখানে রিনিউয়েবল এনার্জি সোর্স কি আমরা? হ্যাঁ বলো। নন কনভেনশনাল। কনভেনশনাল মানে চিরাচরিত, আর নন কনভেনশনাল মানে অচিরাচরিত। যে যেমন দ্যাট, আমি তোমাকে বলছি কনভেনশনাল এনার্জি সোর্স। কনভেনশনাল এনার্জি সোর্স মানে নন রিনিউয়েবল সোর্স, যেটাকে আমরা একবার ইউজ করব, দ্বিতীয়বার সেটাকে আবার ইউজ করতে পারবো না। লাইক দ্যাট এক্সাম্পল কি হচ্ছে? কয়লা। কয়লাকে পুড়িয়ে দেওয়ার পর ছাই হচ্ছে। ছাই হওয়ার পর সেই ছাইটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে লাগছে, বাট উই হ্যাভ টু নট ইউজ ফর দ্য পার্টিকুলার দ্য পাওয়ার প্ল্যান্ট, রাইট? তাহলে আমরা কয়লা বা পেট্রোলিয়াম বা ডিজেল, ডিজেল কি হচ্ছে? পুড়ে যাচ্ছে। সেটাকে আমরা কি করছি? অন্যান্য কাজে লাগাচ্ছি। কিন্তু ওটাকে আবার রেকটিফাই করতে পারছি কি? পারছি না। পেট্রোলিয়াম, ফোর হুইলার, সরি, বাইক চালাচ্ছ, বাইকের মধ্যে তেল ভরছো, পেট্রোল শেষ হচ্ছে, ইউটিলাইজ করতে পারছো কি? আর পেট্রোলটা আবার কি আসছে? আসছে না। তাহলে নন কনভেনশনাল সোর্স, নন রিনিউয়েবল সোর্স বা কনভেনশনাল সোর্স যদি বলা হয়, তাহলে এটাকে আমরা রেকটিফাই করতে পারবো না, বা সেটাকে অচিরাচরিত শক্তি বলবো। আর চিরাচরিত শক্তি কোনটাকে বলবো? চিরাচরিত শক্তি বলবো এটাকে, যেটাকে রিনিউয়েবল বা নন কনভেনশনাল সোর্স। রিনিউয়েবল মানে কি? ধরো আমরা কি সান, প্রথমে তো বললাম সান। ঠিক আছে, সান থেকে কি আছে? সোলার, বাতাস, এয়ার, উইন্ড। ঠিক তেমনি আবার কি আছে? বায়োমাস। তো এইগুলো হচ্ছে রিনিউয়েবল মধ্যে পড়বে। ক্লিয়ার হয়েছে এই টপিকটা? এই সবাই ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করো, মুখে বলতে তো বাধা কিছু নেই না। তাহলে কনভেনশনাল সোর্স মানে হচ্ছে কি? নন রিনিউয়েবল। আর নন কনভেনশনাল সোর্স মানে হচ্ছে রিনিউয়েবল। বা এটা মনে রাখতে পারো যে রিনিউয়েবল কতটা আসছে মানে সেটা নন কনভেনশনাল হবে, আর নন রিনিউয়েবল মানে আসছে সেটা কনভেনশনাল হবে। এক্সাম্পল কি হবে? রিনিউয়েবল। রিনিউয়েবল মানে কি? যেটাকে আমরা রিইউনেবল মানে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আর নন রিনিউয়েবল মানে কি? নন রিনিউয়েবল, সেটাকে ইউজ করতে পারবো না। ব্যাস। তবে এটা অনেকে মনে রাখে যে কনভেনশনাল, আচ্ছা চিরাচরিত না। ঠিক আছে, মাথা রাখতে হবে এগুলো, কিন্তু বারবার বল দিচ্ছি, এগুলো কিন্তু খুব সহজ সহজ কোশ্চেন হয়। এখান থেকে যে কোশ্চেন হয়, প্রথমত জিজ্ঞেস করে, ফ্রেম হয় কোশ্চেন, হোয়াট ইজ দ্য এনার্জি অ্যান্ড হাউ মেনি টাইপস অফ দ্য এনার্জি সোর্স, নাও ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট। ঠিক আছে, তো এনার্জি আমরা বুঝলাম যে ক্লাসিফিকেশন অফ দ্য ডিসক্রিপশন উপর ডিপেন্ড করে এনার্জিকে কি বললাম? এনার্জি কি বললাম? এনার্জি বললাম দ্য অ্যাবিলিটি অফ দ্য সিস্টেম দ্য পারফর্ম দ্য ওয়ার্ক, অর্থাৎ কোন পারফর্মের ক্ষেত্রে কাজ করছে, তার অ্যাবিলিটি কত, সেটা তার এনার্জি। লাইক দ্যাট তোমাকে বলছি যে আজকে তোমার লাইক আমি তোমাকে ধরলাম এটা মৌমিতা। মৌমিতার এনার্জি রয়েছে কি? যারা আদার্স যে স্টুডেন্ট গুলো রয়েছে তারাও, তাদেরও পরীক্ষা রয়েছে, আর মৌমিতারও রয়েছে, কালকে কথা বলছি। এটা যারা আদার্স স্টুডেন্ট, ঠিক আছে, আদার্স স্টুডেন্টরা রয়েছে। এখানে এনার্জির ডেফিনেশন দিতে যাচ্ছি আমি, আমি কিন্তু কাউকে মেনশন করছি না বা এটা হয় না, আমি কিন্তু বলে দিচ্ছি আগে থেকে। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এখানে এক্সাম সেন্টার কালকে, ওকে। তো এখানে মৌমিতার এফিসিয়েন্সি অ্যাজ কম্পেয়ার টু এদের তুলনায় অনেক বেশি হয়, কারণ এ কিন্তু অ্যাকচুয়ালি কি করছে?
এ কিন্তু সেমিস্টার পড়াশোনাটাও কিন্তু ক্যাচ করলো, তারপর আবার এখানে আমি বললাম কেমিস্ট্রির কোশ্চেনগুলো আলোচনা করব, কিন্তু এখানে স্টুডেন্ট আসলো কিন্তু এখানে কোশ্চেনটাই করলো না। তার মানে এর অ্যাবিলিটি অর্থাৎ মৌমিটার অ্যাবিলিটি এদের তুলনায় কিন্তু দ্বিগুণ। ওয়াই? বিকজ অফ এ কি করলো, এ হচ্ছে সেমিস্টার ক্লাস করছে, আবার ক্লাস করে স্যার আবার কেমিস্ট্রি ক্লাস করবে। তাহলে এখানে কি করছে, নিজে পড়ছে, অ্যাবিলিটি নিজে দেখাচ্ছে, কিন্তু এখানে ক্লাসটা করতে হবে শুধু কেমিস্ট্রি ক্লাস। তার মানে আমরা কি বলছি, একটা পার্টিকুলার পারফর্ম লাগবে, সেই পারফর্মটা কোনো একটা ওয়ার্ক পারফর্মের উপর ডিপেন্ড করছে, তার অ্যাবিলিটি কত, তার ক্ষমতা কত। ঠিক আছে? তো সিমিলারিটি, বাট দ্য অ্যাজ এনার্জি এক্সিস্ট অফ দ্য মেনি ফর্ম, ওই যে বললাম মেনি ফর্ম হতে পারে, যেমন এ ইউটিলাইজ করছে। ঠিক আছে? ইট ইজ দ্য হার্ট অফ দ্য ফাইন্ড অফ দ্য কম্পোজিশন অফ দ্য ডিফারেন্স আছে, এগুলো কি থিওরিটিক্যাল আছে, এখানে শুধু এনার্জি ডেফিনেশনটা পড়বে। এনার্জিকে আমরা অবজেক্ট হিসেবে কি ট্রান্সফর্ম করতে পারি, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট কনভার্ট করতে পারি এনার্জিকে। ঠিক আছে? ঠিক আছে, এখানে ডিফারেন্ট টাইপ অফ ফর্ম হতে পারে, ক্যান নট বি ক্রিয়েট এন্ড ডিস্ট্রয়েড, এটা ভালোভাবে জানো সবাই, ছোটবেলা থেকে পড়ে দিচ্ছি যে এনার্জিকে আমরা কি করতে পারি না, এটাকে ক্রিয়েট করতেও পারি না, বা ডিস্ট্রয়েড করতে পারি না। তো এখানে মাথায় রাখবে এটাকে ট্রান্সফার করতে পারি এবং একটা জায়গা থেকে কনভার্ট করতে পারি। বুঝতে পেরেছো কি বললাম? ওই জন্য লিখলাম কি, ইজ ট্রান্সফর্ম ফ্রম দ্য অবজেক্ট দ্য আদার্স, কনভার্ট এন্ড দ্য ডিফারেন্ট অফ, কি হবে, ট্রান্সফর্ম করতে হবে ফর্মে। কিন্তু বাট এর মাথায় রাখতে হবে ক্যান নট বি ডিস্ট্রয়েড এন্ড দ্য ক্রিয়েটেড, এটা সব বেসিক্স পার্ট, এগুলো তোমরা কিন্তু পড়তে হবে। নাও ডে বাই ডে কি হচ্ছে, দেয়ার ইজ দ্য একজন ম্যানোজ ফোর্স, এই তো আমরা কি দেখতে সোর্স, এই সোর্স এনার্জি ডে বাই ডে কি হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ করছে, বাড়ছে আমার এনার্জি সোর্সটা। তার জন্য ডিফারেন্ট অফ দ্য সোর্সের এনার্জির উপর ডিপেন্ড করে আমরা এখানে যেখানে পড়বো ভাগ করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায়, এক হচ্ছে রিনিউয়েবল সোর্স আর এক হচ্ছে নন রিনিউয়েবল সোর্স। এবার তোমরা সবাই কম বেশি পড়ে এসেছো ফ্রি সাবজেক্ট প্রথম পার্টে, এক ছিল রিনিউয়েবল সোর্সের মধ্যে প্রথমে পড়বে সোলার, তারপরে হচ্ছে কি উইন্ড, তারপর জিও থার্মাল, হাইড্রো পাওয়ার, বায়োমাস। বোঝা গেল? ছবি দিয়ে পুরো ডিটেলসে দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। এখান থেকে যেটা আসবে পরীক্ষায় তোমাদের, সেটা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেয়। ঠিক আছে? সোলার, বায়োমাস, উইন্ড, জিওথার্মাল, এগুলো সব এক্সাম্পল দেয়। Now we have discussions about your non-conventional energy source. We know that already I discussions with the previous semester, right? Oil, natural oil, কয়লা, ঠিক আছে, কোল, নিউক্লিয়ার, ন্যাচারাল গ্যাস, তো এগুলো আমরা পড়ে এসেছি স্যার। ঠিক আছে? না, সোর্সকে আমরা দুটো ভাগে ভাগ করছি এখানে, একটা রিনিউয়েবল সোর্স আর একটা হচ্ছে নন রিনিউয়েবল সোর্স। ঠিক আছে? এবার এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। দেখো কি বলছে, রিনিউয়েবল সোর্স আর নন রিনিউয়েবল সোর্সের মধ্যে পার্থক্যের মধ্যে কাকে বলে সেটা ভালো করে দেখো। রিনিউয়েবল সোর্স অফ এনার্জি আর অ্যাভেলেবল পেইনফুল ইন দ্য nature and the suitability, sustainability, and those are the renewable source can be naturality, কি হবে, আমাকে অর্থাৎ যেটা আমরা ন্যাচারাল অর্থাৎ যেটা আমরা প্রকৃতির মধ্যে পাচ্ছি, সেই সমস্ত সোর্স গুলোকে আমরা বলবো প্রকৃতির এনভায়রনমেন্টের মধ্যে যেটা ন্যাচারালি পাচ্ছি, সেটাকে আমরা রিপ্লেস করে আবার ইউটিলাইজ করতে পারবো, রিপ্লেস করে সেই সমস্ত সোর্সকে বলবো রিনিউয়েবল সোর্স। রাইট? নাও উই হ্যাভ টু নোট দ্যাট, নোট ডাউন করতে হবে এখান থেকে। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে সোলার, উইন্ড, ঠিক আছে, জিওথার্মাল, এগুলো হচ্ছে তোমার পড়ে আসলে এলো এক্সাম্পল। রিনিউয়েবল এনার্জি সোর্সটা ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়নি বলো। না ক্লিয়ার হলে বলতে হবে আমাকে। নন রিনিউয়েবল সোর্সটা কি বলছে দেখো, ন্যাচারাল রিসোর্স দ্যাট ফাউন্ড আন্ডার দ্য আর্থ, অর্থাৎ যেটাকে আমরা এই এনার্জি সোর্সটাকে আমরা খনিজ, ঠিক আছে, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো কি করি আমরা মাটির নিচে থেকে তুলতে পারি, কিন্তু এটাকে মাথায় রাখবে মিলিয়ন ইয়ার হচ্ছে রিপ্লেশন হচ্ছে, অর্থাৎ বছরকে বছর আমরা পড়ে 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 পড়ে, যেমন ধরো কাঠ কয়লা কি হচ্ছে, কাঠ থেকে আমরা কয়লা পাচ্ছি, যেমন কাঠ অনেক দিনে অনেক বছর বছর গাছগুলোকে পড়ে রয়েছে, অনেক সময় কি হয় পশু পাখি মারা যাচ্ছে, সেই সমস্ত পড়ে 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 বছরকে পড়ে পড়ে সেখান থেকে আমরা খনিজ পাচ্ছি, কয়লা পাচ্ছি। তাহলে নন রিনিউয়েবল সোর্সের মধ্যে রিসোর্সের মধ্যে কয়লা, অয়েল, ন্যাচারাল, এগুলো সব বেসিক্স পার্ট পড়ে এসেছো। তো এক্সাম্পল এন্ড কাকে বলে, সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ইউর সেমিস্টার। 2 নম্বর দিয়ে দেয়, 2-3 নম্বর দেয়, বেশি নম্বর দেবে না এখান থেকে, ভেবো না যে আমি এই ইউনিটটা করে যাচ্ছি মানে সব কোশ্চেন পাবো না, এখান থেকে 2 থেকে 3 নম্বরে শর্ট বট কোশ্চেন দেয়। আচ্ছা বলো আমাকে, রিনিউয়েবল আর নন রিনিউয়েবল সোর্সের মধ্যে পার্থক্য এখানে ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি বলো? না হলে বলতে হবে তো। ক্লিয়ার তো? এই, হ্যাঁ বলো, কি কোনটা বলতে এখনো আবার, কোনটা কোনটা বুঝতে পারছো না? রিনিউয়েবল সোর্সটা বললাম যেটা অ্যাকচুয়ালি আমরা, হ্যাঁ বলছি,
দৈনন্দিন জীবনে যেটা আমরা ন্যাচারালি পাই, ঠিক আছে, যেটাকে আমরা দৈনন্দিন জীবনে ন্যাচারাল সোর্স পাই, যে সোর্সটাকে আমরা রিপ্লেস করে আবার ইউটিলাইজ করতে পারবো, মানে ওটা চলবে, ঠিক আছে, চলিত ভাষায় যেটাকে বলা হয়। যেমন তোমাকে ধরো, তোমাকে একটা এক্সাম্পল বলছি, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছো, পড়তে পড়তে তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারটাই পড়ছো, বিটেক এমটেক যতদূর পর্যন্ত আইআইটি নিয়ে দেখছো, তার মধ্যে সাবজেক্টের মধ্যে মাস্টার্স যখন করতে হবে তখন ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু বিটেক যখন করতে হবে তোমাকে এই ডিপ্লোমা সাবজেক্ট গুলোকে মডারেট করে পড়তে হচ্ছে। তাহলে এই টপিক গুলোকে অ্যাডভান্স হিসেবে পড়তে হচ্ছে, তুমি দৈনন্দিন চালাচ্ছ, পড়িয়ে যাচ্ছ, ঠিক তেমনি তারপরে তুমি যখন সুইচ করছো ইলেকট্রিক্যাল থেকে অন্য সুইচে, তখন তোমাকে ওই সাবজেক্টগুলো পড়তে হচ্ছে না। তার মানে আমি বলতে চাইলাম, তুমি যদি ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন ব্রাঞ্চে থাকো, তাহলে তোমাকে ওই সাবজেক্টটা নিয়ে কালচার করতে 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 চলছে, সেটা চিরাচুরি। আর অচিরাচুরি মানে হচ্ছে তুমি ইলেকট্রিক্যাল থেকে তুমি ডিস্টেন্স হয়ে যাচ্ছ, তাহলে অচিরাচুরি থেকে, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, সেটা কিন্তু হয় না। কিন্তু হয় কোনটা, কয়লা, কয়লাকে আমরা পুড়িয়ে দিচ্ছি, পুরানোর পর অ্যাশ পেয়ে যাচ্ছি, কিন্তু সেটা রেকটিফাই করে ইউটিলাইজ করতে পারছি না, ঠিক আছে। ঠিক তেমনি ওটা ন্যাচারালের মধ্যে তৈরি হচ্ছে না, ঠিক আছে, ওটা অনেকদিন ধরে কি হচ্ছে, গাছপালা কাটার পর মাটির নিচে পড়ে যাচ্ছে, বা যে সমস্ত দাবানলের ফলে পশু পাখি মারা যাচ্ছে তার সেটাকে মাটির নিচে পড়ছে, সেটাকে খনিজ আকারে তেল হিসেবে দেখছি, সেটা ন্যাচারাল পাচ্ছি। সরি, ন্যাচারাল না, সেটাকে নন কনভেনশনাল এনার্জি সোর্স বলছি, এই নন রিনিউয়েবল সোর্স বলছি, কনভেনশনাল সোর্স। আর রিনিউয়েবল সোর্সের মধ্যে এটা হচ্ছে যে ন্যাচারালি রিপ্লেসমেন্ট পাচ্ছি, ঠিক আছে, এন্ড দ্য সেফ ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের মধ্যে কি হতে পারে, সুস্থতা রাখতে পারে। আর পরিবেশের মধ্যে বেশিরভাগ ক্ষতিকর করে কোনটা, কোনটা, অচিরাচরিত, অর্থাৎ নন কনভেনশনাল, নন রিনিউয়েবল সোর্স, সেটাকে আমরা কি সেফ ফর দ্য এনভায়রনমেন্ট, আমার পরিবেশটাকে সুস্থ রাখে কোনটা, সোলার, সূর্য, জিওথার্মাল, উইন্ড, বায়োম্যাস, হাইড্রোইলেকট্রিক পাওয়ার, টাইডাল এনার্জি। আচ্ছা টাইডাল এনার্জি জানো তো সবাই, টাইডাল এনার্জি কোনটা বলেছিলাম, কোনটা টাইডাল এনার্জি, টাইডাল এনার্জি কোনটা, এই রে সমস্যা তো খুব, পড়ানোর পর যদি না বলতে পারে, টাইডাল এনার্জি কোনটা, বাহ, হবে না, এরকম করে রিভিশন করতে হবে। কি করছো তোমরা, আরে সমুদ্র পৃষ্ঠ জোয়ার ভাটা পড়ো নাই, হুম, উফ, কোথায় গেলাম, আচ্ছা, যাই হোক, একদম, হুম, নেক্সট, নেক্সট দেখো, হুম, নেক্সট দেখো, এদিকে আসো, ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে আমরা কি কি বলছিলাম, এখানে দেখো রিনিউয়েবল এনার্জি সোর্স, নন রিনিউয়েবল সোর্স, এগুলো তোমরা আগেও পড়ছিলে, এখনো পড়লে, পার্থক্যটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি রিনিউয়েবল এনার্জি সোর্স আর নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পার্থক্যটা ভালো করে করে নাও, তাহলে তোমাকে কিন্তু আর আদার্স করে এগুলো ডিফারেন্টটা করতে হবে না, ঠিক আছে। যেমন, হ্যাঁ বলো, হুম, হ্যাঁ স্বাভাবিক, অবশ্যই হবে, ঠিকই বলেছো। মানে যেটাকে আমরা রিসোর্স হিসাবে দেখছি সেটাকে রিনিউয়েবল করতে পারি, আবার ইউজ করতে পারি, ধরো সবার একটা সার্টিফিকেট, তুমি যতদিন ধরে বাঁচছো, ধরো ওবিসি সার্টিফিকেট লাইক দ্যাট, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট তুমি জন্ম হওয়ার পর থেকে তোমার ধরো ওবিসি সার্টিফিকেট তৈরি করেছো জ্ঞানী হওয়ার পর, ঠিক আছে, সেই ওবিসি সার্টিফিকেটটা তুমি কি করে বলে না 5 বছর 6 বছর রিনিউ করাতে হবে, তবে তোমার ভ্যালিডিটি হবে, রিনিউ করে 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 যতদিন বাঁচছো সেটাকে কাজে লাগাচ্ছ, ঠিক তেমনি ওটার জায়গায় ধরে না একটা কোনো সোর্স, লাইক দ্যাট আমি যতদিন পর্যন্ত ওটা অস্তিত্ব থাকবে, ঠিক ততদিন পর্যন্ত রিনিউয়েবল সোর্সটাকে আমরা ইউটিলাইজ করে করে মানে রেকটিফাই করে করে ইউজ করতে পারবো। যার দিন শেষ হয়ে যাবে, যা যা শেষ, একদিন না একদিন শেষ হবে, কয়লা একদিন না একদিন শেষ হবে, খনিজ, ঠিক আছে, পেট্রোলিয়াম ডিজেল একদিন একদিন শেষ হবেই, কিন্তু বলতো সান, যদি সান, উইন, এগুলো শেষ হবে কোনোদিনও, এগুলো এগুলো তো অ্যাকচুয়ালি আমরা ন্যাচারাল পাচ্ছি না। জোয়ার ভাটা তুমি বলো না বলো, জোয়ার ভাটা ঠিক টাইম মতো আসবে যাবে, ঠিক আছে, এটা ভেবো না যে জোয়ার ভাটা ওই লাইফে এন্ট্রি করা, মানে বুঝতে পারছো তো আমি কি বলছি, লাইফে এন্ট্রি করা কার কথা বলছি, ঠিক আছে, ঠিক আছে, ওরকম না, জোয়ার ভাটা কিন্তু ন্যাচারাল, ওই লাইফের সঙ্গে জোয়ার ভাটা কিন্তু মিক্স করলে লাভ নেই, ঠিক আছে, পড়াশোনা করছি একটু, আচ্ছা ঠিক আছে, ওদিক দিয়ে বেরিয়ে আসো, এদিকে আসো। তো ডিফারেন্ট টাইপ অফ দ্য রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট, এটা কিন্তু দেখবে, দেখো হ্যাঁ এটা কিন্তু শর্ট কোশ্চেন দেয় যে পলিউশন, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে পলিউশনের এফেক্টেড রিনিউয়েবল এনার্জি সোর্স নাকি নন রিনিউয়েবল সোর্স, তোমরা নিজেই বুঝতে পারছো কোনটা হবে, অবভিয়াসলি স্যার নন রিনিউয়েবল সোর্স, কারণ
কারণটা হচ্ছে নন রিনিউয়েবল সোর্সের ক্ষেত্রে আমরা কি দেখছি, কয়লাকে পুরাচ্ছি, অনেক সময় কি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে, যে গ্যাসটা হিউম্যানের উপর ডিপেন্ড করে একটা অনেকটা এফেক্টিভ। তারপরে আমরা মিথেন গ্যাস, ঠিক আছে, CO2, এবং তার বাইরেও যে সমস্ত আমরা পেট্রোল ডিজেল এগুলো পুরানোর পর কিছু বিশুদ্ধ হচ্ছে, ঠিক তেমনি সেটাকে বাঁচানোর জন্য যদি আমরা বলতে হয় দিস রিসোর্স ডু নট কজ বাই দ্য এনভায়রনমেন্ট পলিউশন লাইক দ্যাট সোলার উইন্ড জিওথার্মাল ট্রাইডাল লাইক দ্যাট। সো তোমাদের কিন্তু এমন ভাবে পড়াশোনা করতে হবে যাতে করে এই স্ট্রাকচারেই জামাতে দাঁড়াতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু আমার স্পেসিফিকেশন করা নেই, বাট স্পেসিফিকেশন করে নেবে। প্রথমে হচ্ছে ডেফিনেশন দেবে, লিখে নাও তো একটুখানি। প্রথমে হচ্ছে ডেফিনেশন পয়েন্ট করো, এইটা লিখে নাও, আমার লিখা হয় না, আমার এটা কোনোটা একটু মিস্টেক হয়ে গেছে। প্রথমে একটা ডেফিনেশন বলে পয়েন্ট করো, বলে দিচ্ছি করে নাও, এটা লিখে রাখো ডেফিনেশন, ঠিক আছে। তারপরে লিখবে পলিউশন, আমি এখানে এখানে মার্ক করছি যাতে করে এই এটা দেখলে বুঝতে পারবে। এটা ডেফিনেশন প্রথমেরটা, ঠিক আছে। তারপরে পলিউশন দেবে, পয়েন্টেড করবে। তারপরে পয়েন্টের পর রিনিউয়েবল এনার্জি সোর্স কি, মানে একবারে এক্সপ্রেবল কি ইনএক্সপ্রেবল, ঠিক আছে, পয়েন্ট করবে। হিউম্যান অ্যাক্টিভিটিস পয়েন্ট করবে, এগুলো হচ্ছে পয়েন্টেড। হ্যাঁ, এই যে সাব পয়েন্ট বলতাম না আমি তোমাদেরকে, এখানে পয়েন্ট করতে হবে লাইক দ্যাট, তো সেদিক দিয়ে করতে হবে। তারপরে এখানে এক্সাম্পল, তুমি এই 5টা মনে রাখো, এনাফ, ঠিক আছে। তো ন্যাচারাল সোর্সের মধ্যে কি কি হয়, সবাই কম বেশি পড়েছি স্যার, ফসিল ফিউল হয়, তাই তো, ফসিল ফিউল হয়। তাহলে ফসিল ফিউল বলতে কি কোনটা না, ডিউরিং দ্য স্টোন এজ, ঠিক আছে, যেমন উড, কাঠ, ঠিক আছে, ডিউরিং দ্য আয়রন এজ, যেমন আমরা কি, আমরা সবাই পড়েছি কি, এগুলো জানো, এগুলো কি, তাম্য, ওই হিস্ট্রিতে ছিল না বাংলাতে, তাম্রলিপ্ত নাকি একটা ছিল। তারপরে লৌহ ইস্পাত, লৌহ ইস্পাত না, লৌহ ইস্পাত শিল্প ছিল, কিন্তু শিল্প না, ওটা হচ্ছে তোমার এজ কে বলা হয়, তাম্রলিপ্ত এজ বলে না, 3টে এজ ছিল বলে না, প্রস্তর, এই সময় হিস্ট্রিটা আমার ভুলে গেছি, প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, আর একটা কি ছিল, রাইট, ঠিক আছে। এটা হচ্ছে আয়রন এর মানে হচ্ছে কি, আয়রন মানে কি লোহা, লোহস্ত যুগ, আর স্টোন মানে কি পাথর। এটা কেউ হিস্ট্রিতে ছিল, মনে পড়ছে এবারে, মনে পড়ছে একটু। হ্যাঁ, পাথর ছিল, প্রথমে পাথর ছিল। গুড, প্রথমে ছিল পাথর, তারপরে এলো তামা, তারপরে আসলো লোহা, এতখানি মনে করে দিয়েছে আমাকে। তো সিমিলারিটি হিস্ট্রি উপর ডিপেন্ড করে 3টে যুগ যখন ফিরে ফিরে আসছে, ঠিক তেমনি ন্যাচারাল সোর্সকে ওই স্টোন এজ অ্যান্ড উড থেকে আমরা পাচ্ছিলাম কি আয়রন এজ, তারপরে আমরা হচ্ছে মডারেট এজ, এরকম করে 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 দেখতে পেলাম যে ফসিল ফিউলের লাইক দ্যাট পেট্রোলিয়াম গ্যাস বা আমরা ন্যাচারাল গ্যাস কি করে পেতে পারি, হাউ ডু উই চুজ ইন দ্য সোর্স অফ এনার্জি, দ্য ন্যাচারাল সোর্স, কি করে পেতে পারি যে আমরা ন্যাচারাল সোর্সটাকে হাউ টু আইডেন্টিফাই বা হাউ টু চুজ ইন দ্য এনার্জি সোর্স, দেন উই হ্যাভ টু, তোমাকে আমার কি করছে, মানে জানতে হচ্ছে যে আমরা ওটাকে ন্যাচারাল সোর্স বলতে পারি, যে তাম্রমুক্ত যুগ বা পাথর যুগ বা লোহ ইস্পাত যুগ, ওইগুলো পড়ে আমরা জানতে পারলাম। তার জন্য একটা কোশ্চেন অ্যারাইজ হয়, ইন্টারভিউ টেবিলে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো ফসিল ফিউলটা যে আমরা পাচ্ছি, বাট হোয়াই ইউ হ্যাভ টু মেনশন দ্য ফসিল ফিউল, ঠিক আছে। তাই এখন বলতে সো এই কোশ্চেনটাই হয়, এই কোশ্চেনটা আমি লিখে রেখেছি যাতে আমাকে ধরে জানতে চান, তোমাদেরকে বলে রাখছি, হাউ ডু দে চুজ ইন দ্য সোর্স অফ এনার্জি, ঠিক আছে। তখন তোমাকে এটা বলতে হবে কাহিনীটা, ইমপ্রেস হয়ে যাবে না। গুড সোর্স অফ এনার্জি শুড বি দ্য ফলোইং দ্য কোয়ালিটিস, কি বলছে দেখে নি। দেখো আমরা যে এই যে সোর্সকে, ন্যাচারাল সোর্সটাকে গুড বলছি না, সেটা কেন ফলোইং কেন করছি, কোয়ান্টিটিস উপর ডিপেন্ড করে, হোয়াই, বিকজ ফার্স্ট হচ্ছে অপটিমাইজ অফ হিট প্রোডাকশন দ্য পার ইউনিট ভলিউম দ্য মাস, ইজি টু ট্রান্সপার্ট করতে পারবো। তারপর তোমাদের লিস্ট পলিউশন হয়, পলিউটিং হয়, এবং তোমাদের ইকোনমিক্যালটাও কম হয়, সেই জন্য আমরা ন্যাচারাল গ্যাসটাকে খুব ইজিলি ভাবে দেখতে পাই, ঠিক আছে। এটা একটু জেনে রাখো, এটা ইন্টারভিউ বেস্ট কোশ্চেন, বেস্ট মানে বেস্ট কোশ্চেন, এনার্জি দিকে বেস্ট কোশ্চেন, ঠিক আছে। নাও আমরা এটা আবার পড়েছিলাম, দেখো আবার ঘুরে ফিরে আসছে। আচ্ছা দেখো এখানে রিনিউয়েবল এনার্জি সোর্স, নন রিনিউয়েবল এনার্জি সোর্স পড়েছো। এবারে দেখো ওই যে যেটা বলছিলাম তোমাদেরকে, টাইপস অফ ন্যাচারাল সোর্সের মধ্যে যদি বলো, সেটা হচ্ছে কি একটা কনভেনশনাল সোর্স, 2 নম্বর হচ্ছে নন কনভেনশনাল সোর্স। সেম অ্যাজ ওয়েল এজ এখানে রয়েছে, পয়েন্ট আউট করবে, এই যে পয়েন্ট আউট গুলো বলে দিচ্ছি, ঠিক আছে। পলিউশন সেম অ্যাজ ওয়েল এজ, একটা করলেই না, দুটোকে না করলেও চলবে, ঠিক আছে। দেখো এখানে লিখে আছে, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটাই, আমি জাস্ট
অনেকে দেখো অ্যাকচুয়ালি তোমরা পড়েছো, আমার কাছে পড়েছো জানো, যারা নতুন বিগিনার আছে, ধরো এই সেমিস্টার থেকে ভালো করে ফোকাস যাচ্ছে, তাদেরকে কনসেপ্ট ক্লিয়ার জন্য আমি নোটটাকে তৈরি করেছি, আর কিছু না। ঠিক আছে, তো যাই হোক, এবং তোমাদের ফি সাবজেক্টও এখান থেকে পড়াতে হয়, তো এনার্জি দিকে এখানে এই সাবজেক্টে থাকে। তো কোল, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, এই পার্থক্য ছেড়েও সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এখান থেকে 2 থেকে 3 নম্বর শর্ট কোশ্চেন পাবে। আর বেশিরভাগ এই জিও থার্মাল, ঠিক আছে, আমি বল দিচ্ছি এক্সাম্পল কি কি দেয়। জিও থার্মাল, ঠিক আছে, ট্রাইডাল, ঠিক আছে, সোলার, হাইড্রো, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এই এক্সাম্পল গুলো ধরে ধরে দেয়। বুঝে গেল? Now, the very important topic our semester in the first unit, those of feature of the non-conventional source, they are the ability to the India. আমাদের ইন্ডিয়ার মধ্যে এই সোর্সগুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা এফেক্টনেস, কতটা একবার ফিচার ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে সবচেয়ে দেখার বিষয়। ঠিক আছে, না চলো দেখে নিই। তো প্রথম হচ্ছে সোলার পাওয়ার বা সোলার এনার্জি। তো নন কনভেনশনাল এনার্জি সোর্সের ক্ষেত্রে আচ্ছা, আমার কথা বুঝতে পারছো তো, নাকি মানে ক্লিয়ার হচ্ছে না কোনটা? যারা আছো গুগল মিটে, তোমরা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে কিন্তু হবে না, নাকি বেশি স্পিডে চলে যাচ্ছি কোনটা সেটাও বলো। তোমাদের রায়ের উপর ডিপেন্ড করে ক্লাসটা আগানো হবে। এমন তো নয় যে আমার উপর ডিপেন্ড করছে সবটা, আমি যে হুম করে চলে যাবো তা না। বুঝতে তো হবে তোমাদেরকে না। আমি বুঝি, আমি জানি, ঠিক আছে, আমি তোমাদেরকে দিতে এসেছি, ডেলিভার করতে এসেছি, সেই ডেলিভারটা তোমাদের কতটা ক্যাচ করতে সেটা দেখতে হবে। ক্লিয়ার হচ্ছে তো? এরকম করে আগাবো তো নাকি? এরকম করে আগাবো তো? বলো, এই রেসপন্স করো, তাড়াতাড়ি করে করো, আমাকে কিন্তু 45-এ ছেড়ে তোমাদেরকে আবার কেমিস্ট্রি দিয়ে এটা ব্যাপারটা বোঝাতে হবে। এরকম করে আগাই। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, এটা বেসিক্স পার্ট, দেখো পড়বে, নাম্বার পাবে এই সাবজেক্টটা। আর তোমার ওই একটা সাবজেক্ট রয়েছে কি বলো, পাওয়ার ইলেকট্রনিক্স। ঠিক আছে, এই দুটো সাবজেক্ট পড়বে, নাম্বার পাবে। কিন্তু বাকিগুলো অ্যাপ্লিকেশন না জানলে কিন্তু নাম্বার পেয়ে গেলাম, বাট প্র্যাকটিক্যালি কাজ করতে পারবে না যে। ঠিক আছে, তাহলে কি স্যার এগুলো কি প্র্যাকটিক্যালি কাজ নেই? আছে, খুব কম। তোমার পাওয়ার ইলেকট্রনিক্সে বেশি আছে। ঠিক আছে, তো নাও সোলার এনার্জি। ফার্স্ট আই উইল ডিসকাশন অ্যাবাউট দ্য টপিক সোলার এনার্জি, ফসিল ফিউলের মধ্যে পড়বো আমরা। ঠিক আছে, দেখো আমরা ডেভেলপ করব তো। দেখো অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে ইন্ডিয়াতে কি হচ্ছে না, এই নন কনভেনশনাল এনার্জি সোর্সটাকে, মানে সরি, হ্যাঁ, কনভেনশনাল এনার্জি সোর্সটার তুলনায় আমরা নন কনভেনশনাল সোর্সটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। কেন বলতো? কারণটা হচ্ছে কনভেনশনাল মানে হচ্ছে নন রিনিউয়েবল, মাথায় রাখতে হবে, নন রিনিউয়েবল না, নন রিনিউয়েবল। আর নন কনভেনশনাল সোর্স মানে হচ্ছে রিনিউয়েবল। আমরা ইন্ডিয়া এখানে রিনিউয়েবল কে এত গুরুত্ব দিচ্ছে, নিশ্চয়ই ভালোভাবে জানো। প্রধানমন্ত্রী আমাদের বারবার বলছে ঘরে কি লাগাতে বলছে, সোলার প্যানেল বাড়িতে লাগাতে বলছে না, ডিজিটাল ইন্ডিয়া করার জন্য। দেখবে উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট সব জায়গায়, এমনকি আমাদের বেঙ্গলে অনেকটা বাড়িতে বাড়িতে আমাদের সোলার প্যানেল পৌঁছে গেছে। ওয়াই? কারণ কি? কারণটা হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়া ডিজিটাল করতে চাইছে। যেখানে পলিউশন পার্টটা হচ্ছে মানুষের মধ্যে হিউম্যানের এত এফেক্টেড হচ্ছে, সেখান থেকে আমাকে কি করতে, ক্লাইমেট চেঞ্জ করে দিয়ে আমার সম্পূর্ণ পরিবেশের সঙ্গে এনভায়রনমেন্টটাকে খাপ খাইয়ে নিয়ে আগিয়ে নেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা। তার জন্য রিনিউয়েবল এনার্জি সোর্সটা, অর্থাৎ নন কনভেনশনাল এনার্জি সোর্সটাকে বেশিরভাগ গুরুত্ব দিচ্ছে ইন্ডিয়া। তার জন্য আমাদেরকে পড়তে হচ্ছে প্রথমে হচ্ছে সোর্স এনার্জি। নাও যেটা আমাদেরকে ফিচার পড়তে হয়, প্রথম ফিচার আর অ্যাবিলিটি। ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় রয়েছে, কত মেগাওয়াট রয়েছে, এটা কিন্তু খুব 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 জেনারেল নলেজ, যেখান থেকে জেনারেল নলেজটা তোমাকে ডেভেলপ করবে নেক্সট ইউনিটের জন্য। দেখো স্পেসিফিকেশন যেটা রয়েছে ফিচার, সোলার এনার্জি ডিরাইভড ফ্রম দ্য সানলাইট। ইট ক্যান বি, আমরা আমরা কি করতে ইউটিলাইজ করতে পারি, ফটোভোল্টিক, যেমন সোলার প্যানেল। এটা আমরা কোথায় ইউজ করব, সোলার প্যানেলের ক্ষেত্রে। সবাই কম বেশি সোলার প্যানেল গুলো দেখেছো না? এখনকার জেনারেশনে সোলার প্যানেল দেখো না এমন কেউ নেই। ঠিক আছে, এই সোলার প্যানেল গুলো এক একটা সিঙ্গেল দেখেছো কোথাও? দেখবে একটা সিঙ্গেল সোলার প্যানেল রয়েছে, লাইট জ্বলছে একটা, দেখেছো না? এরকম একটা বক্সের মতন থাকে। আবার কখনো কখনো দেখেছো কলেজে কলেজে দেখবে ছাদের উপরে ছুটবে, কলেজে দেখবে এরকম করে বহু সোলার প্যানেল রয়েছে। এবারে কিভাবে কানেকশন রয়েছে, কিভাবে রয়েছে, আমি সবকিছু বলবো, এখন তোমার তো বোঝো বেসিক্স পার্টটা। এবারে এই সোলার প্যানেল থেকে আমরা ফিচার কি পেতে পারি, না এখানে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের ফ্রেন্ডলি হতে পারে। ইউজ করলে আমরা কি পাবো, এটা রিনিউয়েবল, এটাকে আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, কিছু মনে থাক না পাথাক, ইন্টারভিউ মনে আসুক বা না আসুক, রিনিউয়েবল থেকে কোশ্চেন জিজ্ঞেস করে সবার প্রথম মাথায় যেমন জিনিসটা আসে, যেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি স্যার। It is a very less costly, and it is the very essential use here. ঠিক আছে, এই তিনটে পয়েন্ট সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। Now, solar power can be used the electricity generate
হিটিং অ্যান্ড ইভেন দ্য রুরাল ইলেকট্রিফিকেশন। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা ইউটিলাইজ কোথায় করছি? ইন্ডিয়াজ হাই সোলার পোটেন্সিয়াল রিসিভ করছে প্রায় দেখো 300 সানি ডে পার ইয়ার। এটা মানে জানো, এই 300 সানি ডেজ পার ইয়ার, কে জানো বলো? মানে অল ওভার ইন্ডিয়ার বেসিসে পার ইয়ারে এই সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে আমাকে কতটা পাওয়ার আউটপুট পাচ্ছি। ধরো সাপোজ আমার সোলার পাওয়ার প্ল্যান্ট বাদ দিয়ে আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, কয়লা পুড়িয়ে কোল পাওয়ার প্ল্যান্ট, কয়লা থেকে আমি ধরো পার ডে এত মেগাওয়াট পাচ্ছি, পার ইয়ারে কত হতে পারে। ঠিক তেমনি এখানে সোলারটাকে ইউজ করে, কারণ কি দেখো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলেছিলাম পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, যখন পাওয়ার প্ল্যান্ট পড়াচ্ছিলাম সোলার পাওয়ার প্ল্যান্টের পার্সেন্টেজ কত ছিল মাথায় আছে তোমাদের সবার? কত পার্সেন্টেজ ইন্ডিয়াতে ইউজ করা হয়? সেই একটা ছকের মধ্যে বলেছিলাম, মনে আছে? এরকম করে ছক এঁকেছিলাম, এখান থেকে বলেছিলাম এটা কয়লা এতখানি পার্সেন্টেজ, এখানে নিউক্লিয়ার, এখানে হচ্ছে সোলার, কত পার্সেন্টেজ বলেছিলাম মনে আছে কারো? সোলারটা কত পার্সেন্ট বলেছিলাম ইন্ডিয়াতে ইউজ করা হয় বলো? ভুলে গেছো? কত ছিল বলো? হুম, মনে আছে কত পার্সেন্টেজ ছিল? 15 থেকে 20% লিখেছিলাম, মেবি দেখবে অ্যাপ্রক্সিমেটলি আমি লিখেছিলাম 15 থেকে 20% আমাদের ইন্ডিয়াতে ইউজ করছি, কিন্তু আরো কম করা হয়, কিন্তু অ্যারাউন্ড আমরা এটা ধরেছিলাম একটা তোমার জিওমেট্রিক্যাল মানে গ্রাফের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবারে সেদিক থেকে দেখো ওই পার ইয়ারে কতটুকু আমার অ্যাপ্রক্সিমেটলি রিসিভিং ইন মানে পাওয়ারটা কালেক্ট করছি সোলার থেকে, সেটা বলছে এটা। ঠিক আছে, 300। নাও কোথায় কোথায় ইনস্টলেশন রয়েছে, বেশিরভাগ স্টেট গুলো মাথা রাখো। স্টেট তোমাদেরকে বলছি, পরবর্তীকালে যখন ডিপ্লোমা পাস হয়ে যাবে, যখন গভর্নমেন্টে বা প্রাইভেটে জব করতে হবে, তখন তোমাকে কিন্তু জিজ্ঞেস করে যাচ্ছে বলো তো কোথায় কোথায় আছে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ গ্রোথ করে নিজের পার্সোনাল লাইফকে। ঠিক আছে, নাও রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এমপি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড সিগনিফিকেশন অফ দ্য সোলার সোর্স রিসোর্সটাকে আমরা ইনস্টলেশন করে ফেলেছি বেশিরভাগই, মানে অ্যাপ্রক্সিমেট হয়ে গেছে। ইন্ডিয়া হ্যাজ আমার কি হচ্ছে টার্গেট রয়েছে যে অ্যাবভ 500 মেগাওয়াট রিনিউয়েবল পার ডে ক্যাপাসিটি আমরা তৈরি করতে পারি 2030-এর মধ্যে। ঠিক আছে, আমাদের টার্গেট কি রয়েছে 2030-এর মধ্যে? আজকে 2025 পড়ে গেছে, তাই তো 2025 রয়েছে, 2030-এর মধ্যে ইন্ডিয়ার টার্গেট রয়েছে যে অ্যাকচুয়ালি সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা এত গিগাওয়াট তুলতে পারি। এটা অ্যাচিভমেন্ট করার টার্গেট। ঠিক আছে, এগুলো কিন্তু জানবে, এগুলো না জানলে কিন্তু আর ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পড়ে কিছু লাভ হবে না। ঠিক আছে, হবে না কেন, হবে সবই, কিন্তু এগুলোকে বেসিক নলেজ বুস্ট করে। ঠিক আছে, নাও দেখো সোলারের পর হচ্ছে উইন্ড। উইন্ডের ক্ষেত্রে বেসিক ফান্ডামেন্টাল কি রয়েছে, আমরা মিনারেল কি এনভায়রনমেন্টের ফুড প্রিন্ট থেকে আমরা পাই। ঠিক আছে, উইন্ডটা আমরা রিনিউয়াল কোথা থেকে কি পাই না কি কি হয়, মানে আমরা অ্যাকচুয়ালি এই যে মিনিমাইজ করতে পারছে উইন্ড থেকে কি হতে পারে, ধরো বাতাস ক্লিন রাখতে হচ্ছে, সবসময় ক্লিনিং থাকে। এমন তো না যে কয়লার ক্ষেত্রে এত কিছু স্টোর করলাম সেখান থেকে আমরা ইউটিলাইজ করতে পারছি না, কিন্তু এখানে উইন্ডটা তো বাতাস তো পরিবেশের মধ্যে মিশে রয়েছে। ঠিক আছে, এটা কি হচ্ছে দেখো, দেখো ঠিক আছে, উইন্ড এনার্জি দ্য জেনারেট দ্য থ্রু উইন্ড টারবাইন। উইন্ড টারবাইন এই কথার মধ্যে উইন্ড টারবাইন, টারবাইন ইউজ করছি আমরা কিন্তু। ঠিক আছে, আমরা বলবো কনভার্ট টু দা কি হচ্ছে উইন্ডটা যেটা পাচ্ছি বাতাস, সেটা নিশ্চয়ই কাইনেটিক এনার্জি, আর সেই কাইনেটিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি। তিনটে প্রসেসে আমি পুরো ডিটেলসে পড়াবো, ছবি দেখাবো, চাপ নেই। ঠিক আছে, তারপরে এখানে ক্লিন হয়, পুরো ক্লিন থাকে এবং মিনিমাল থাকে এনভায়রনমেন্টের ফুড উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলো সব বেসিক্স পার্ট, এগুলো তোমরা পড়তে পারো। ঠিক আছে, নাও ইন্ডিয়াতে কোথায় কোথায় প্রেজেন্ট আছে বা ইন্ডিয়াতে কি কি বেনিফিটস রয়েছে, এর অ্যাবিলিটিস কি রয়েছে, অ্যাবিলিটি কি বলতে বলো, ইন্ডিয়াতে কি কি পাবো। তো ইন্ডিয়া হ্যাজ বি উইন্ড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে পোটেন্সিয়ালের ক্ষেত্রে পার্টিকুলার একটা মানে ক্রিস্টাল মানে কোস্টাল দেখি, সো কোস্টাল রিজনের উপর ডিপেন্ড করে কিন্তু ইউজ করি। আচ্ছা কোস্টাল মানে কি গো? কোস্টাল রিজন বলতে কোনটাকে বলি বলতে পারবে? কোস্টাল রিজন বলতে কোনগুলোকে বুঝি একটা ম্যাপের, বলো কে জানো? জিওগ্রাফি পড়েছো কে কে বলো? হুম, আরে কোস্টাল বলতে কোনটা বুঝি, এ বলো। কি ব্যাপার, তোমরা তো দেখছি খুবই অবস্থা খারাপ তোমাদের। হুম, কোস্টাল রিজন কোনগুলোকে বলা হয় আমাকে পরের দিন বলে বলে দিলাম। ঠিক আছে,
এলিভেট এরিয়া এবং কোস্টাল রিজন আমাকে পরের দিন ক্লাসে বলবে, ক্লাস শুরু করার আগে বলে রাখলাম থেকে। আমি তোমাকে এই ম্যাপটা এঁকে রাখলাম, এদিকের পার্টটাকে বলা হবে নাকি এদিকের পার্টটা বলা হবে সেটা আমাকে মেনশন করে বলবে কোন এরিয়া থেকে। হ্যাঁ বলো, হ্যাঁ এই তো বলছিলে তো, বলো বলো। এখানে একটা শ্রীলঙ্কা বলে জিনিস থাকে, আর এইগুলো কি থাকে? মহাসাগর তো না উপসাগর? হ্যাঁ, প্রশান্ত মহাসাগর কোনটা? জিওগ্রাফি পার্ট আসছে আবার, এইসব পড়তে গেলে আবার জিওগ্রাফি কেন আনছেন স্যার? ঠিক আছে, আমি তোমাকে মেনশন করার জন্য বলে রাখলাম, একটা হিমস দিয়ে রাখলাম, দায়িত্ব তোমাদের খুঁজে নিয়ে আমাকে বলা। ঠিক আছে, আমি বললে এক্ষুনি বলে দিতে পারবো, কিন্তু না, তোমাদের খোঁজো একটু, এই জিনিসগুলো জানতে হবে, কারণ কি পরবর্তীকালে তো এগুলো টেকনিক্যাল পড়ছো, নন টেকনিক্যাল জিনিসগুলো না জানলে তুমি কি করে প্রিপেয়ার হবে? ঠিক আছে, এরকম আমাকে জেনে বলবে কোস্টাল রিজন কোনটা, এলিভেটেড এরিয়া কোনটা, একটা জিওগ্রাফি ম্যাপে মানে গ্রাফ ম্যাপটা দেখে, ইন্ডিয়ার ম্যাপটা দেখে বলবে কোথায় কোথায় হাইয়েস্ট উইন্ড পাওয়ার প্ল্যান্ট পোটেনশিয়াল তৈরি হয়েছে। এক হচ্ছে তামিলনাড়ু, গুজরাট, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আর ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য টপ উইন্ড পাওয়ার প্ল্যান্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে যাবে দেখবে এখান থেকে কোশ্চেন একটা এসেছে, বেশিরভাগ দেয়, আমি বলে রাখলাম, কারণ কি আমার সেই এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলছি। নোট ডাউন করে রাখো এটাকে। 40 মেগাওয়াট, 40 মেগাওয়াট ক্যাপাসিটি টপ উইন্ড পাওয়ার প্ল্যান্ট। সেটা কোথায় আছে আমাকে একটু দেখতে হবে, আমি ভুলে গেছি, না জেনে তো বলে লাভ নেই, এটা আমাকে দেখতে হবে। মেবি আমার যতটুকু মনে পড়ছে তামিলনাড়ু আর নাহলে গুজরাটের মধ্যে, এই দুটোর মধ্যে একটা, হয় তামিলনাড়ু নাহলে গুজরাটের মধ্যে, বাট আমি আইডেন্টিফাই করতে পারছি না এখন, এক্সাক্ট আমার মাথায় আসছে না, কিন্তু একটু দেখে বলতে আমাকে। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে কিন্তু টপ উইন্ড এনার্জি পাওয়ার প্ল্যান্ট, দেখে আমাকে এটা বলবে অ্যান্সার, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখছি। 40 মেগাওয়াট ইনস্টলেশন করছে ক্যাপাসিটি, কোথায় স্টেট, তার নাম কি, কতগুলো গ্রিড রয়েছে, কতগুলো মানে অ্যাকচুয়ালি গ্রিড বলতে কি এখানে বলতে অ্যাকচুয়ালি বলতে কি হতো, সোলারের যে উইন, আমরা সোলার বলবো না, উইনের যে টারবাইন রয়েছে কতগুলো ব্লেডের এক্সপোর্টে। ঠিক আছে, নাও বায়োমাস, বায়োমাস এনার্জি ক্ষেত্রে সেম ফিচার, CO2 উপর ডিপেন্ড করে। এখানে দেখবে মেইন হচ্ছে তোমাকে জানতে হবে ডেভেলপ কিভাবে করছি ইন্ডিয়ার। ঠিক আছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এগুলো তোমার, আর বাকি তোমার এগুলো কি করে কাজ করছে, ফিচার কি রয়েছে বায়োমাস দিয়ে আমরা পড়াশোনা কি করতে পারি, একটা অর্গানিক মেটেরিয়ালকে আমরা এগ্রিকালচার ওয়াস্টেজ ক্ষেত্রে কাজে লাগাতে, লাইক দ্যাট। তোমাকে আমি বলছি, তোমাদেরকে এখনো বলেছিলাম যে যেখানে সে দেখবে পাঞ্জাবিদের, পাঞ্জাব কেন করলো বলতে পারবে কেউ আমাকে? বলতে পারবে কেউ? বেসিক নলেজে বলো, যে পাঞ্জাবি কেন প্রথম স্টেটে আসলো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে প্রথম বায়োমাসের ক্ষেত্রে? বলতে পারবে কেউ বেসিক নলেজে? বলো বলো, পাঞ্জাব কেন আসলো? তোমাদের বাড়িতে অনেক সময় যারা চাষবাস করে, অনেক সময় মনে করে দেখো, বাবা মায়েরা, বাবা যখন চাষবাস করেন, অনেক সময় দেখো আলু চাষের সময়, এই সময় আলু চাষ হচ্ছে তো, আলুর বীজ কেনার সময় বা বা বাদাম বলো যাই বলো না কেন, বীজ, সেই বীজটাকে শোধন করে আসে কোথা থেকে? পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, এইসব জায়গা থেকে আসে তো। মানে উন্নত মানে কৃষিজ চাষবাস কোথায় হয়? এইসব জায়গাগুলো ভালো করে বুঝে রাখো, এগুলো এগুলো কেউ বলতে আসবে না, কেউ বলতে আসবে না এসব। যারা জিওগ্রাফি হিস্ট্রি নিয়ে পড়বে নন টেকনিক্যাল তারাই বোঝাতে আসবে, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছিলাম ডিটেলসে বোঝার জন্য। এবারে দেখো সেখানে কি হচ্ছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টটা বেশিরভাগ রয়েছে। এবারে আমাকে এখানে বায়োমাস বলতে কি বলে দেখো, বায়োমাস হচ্ছে এনার্জি দ্য প্রডিউস দ্য ফ্রম দ্য অর্গানিক মেটেরিয়াল, যেটাকে সারচাস কি এগ্রিকালচার ওয়েস্টেজ বা উড বা মানে অ্যানিমাল ম্যানারের উপর ডিপেন্ড করে পেলায়। অর্থাৎ চাষবাসের উপর ডিপেন্ড করে সবজি অনেক সময় নষ্ট হয়ে যায়, বা অনেক সময় বেশিরভাগ বিরাট কুমড়ো চাষ হয়েছে, অনেক সব কুমড়ো তো কি তুলতে পারে, অনেক সময় নষ্ট হয়। যেখানে খরমুজ চাষ হচ্ছে, খরমুজ বা অনেক আদার্স যে সমস্ত ভেজিটেবল গুলো রয়েছে, সেই ভেজিটেবলস গুলো কি হচ্ছে, নষ্ট হচ্ছে। সেখান থেকে আমরা কি ওয়েস্ট হচ্ছে কেমিক্যাল, মানে আমরা সেখান থেকে মানে এগ্রিকালচার ওয়েস্ট হচ্ছে কাজে লাগাতে। তো বায়োমাস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উড। ঠিক আছে, 3 নম্বর হতে পারে এই অ্যানিমাল ম্যানার গুলো রয়েছে, অনেক সময় দেখবে পশু পাখি মারা যাচ্ছে, সেখান থেকে তো আমরা হতে পারে না গ্যাস উৎপন্ন তৈরি করছে বায়োমাস ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখো ক্যান বি অনলি কুকিং ক্ষেত্রে, হিটিং ক্ষেত্রে ইলেকট্রিসিটি আমরা জেনারেট করতে পারি, কিন্তু বায়োমাস একটা কার্বন ন্যাচারাল বেস, বিকজ এটা CO2 রিলেটেড, কারণ কি ওটা গন্ধযুক্ত, পচনশীল, সেটাকে গ্রো করছে। বোঝা গেল? এটা মানে মেন ফিচার, মানে বায়োমাসের ক্ষেত্রে বেশি বললাম বাংলা তোমাদেরকে। এবার এটা মেনলি হচ্ছে পাঞ্জাবের ক্ষেত্রে কেন করা হয়, পাঞ্জাবের ক্ষেত্রে বেশি সবজি চাষের ক্ষেত্রে বা যে কোনো দিক থেকে সবসময় আগে। ঠিক আছে, এটা আমি মানে তোমাদেরকে বেসিক চাষবাসের দিক থেকে বললাম, এটা মানে জানি বলে বললাম। ঠিক আছে, ঠিক তেমনি ইন্ডিয়ার প্রোটেকশন অফ দ্য সিগনিফিকেশন অ্যামাউন্ট এগ্রিকালচার রিসার্চ এন্ড দেন ইউজ দ্য কনভার্ট টু দ্য এনার্জি। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। ঠিক আছে,
এগুলো দিক থেকে আমরা এগ্রিকালচার অ্যাক্টিভিটিস পাই। নাও হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তোমরা আগেও পড়েছো। সেম হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে রিভার ড্যাম থাকতে হবে, কিভাবে কাজ করে না করে এলাম তোমরা জানো, সেগুলো আমি আর ডিটেলসে বলছি না। তোমরা এখানে পড়তে হবে অ্যাবিলিবিলিটি মাথায় রাখতে হবে, এখানে এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং হিমাচল প্রদেশ স্টেটে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু আরো পোটেনশিয়াল ডিফারেন্ট, অর্থাৎ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং ইন্ডিয়ার মধ্যে ইনস্টলেশন অ্যাবাউট, দেখতে পাচ্ছ তো কত, 36,000 মেগাওয়াট হাইড্রোইলেকট্রিক ক্যাপাসিটি লাগতে হবে, সেটা মোর প্রজেক্ট তৈরি করতে হবে, ডেভেলপ করছে। তারপর জিও থার্মাল রয়েছে, এনার্জি মেন 5টা রয়েছে, 5টা দেখলে এনাফ, কিন্তু যেগুলো 2-3টাই দেখলেই হবে, ঠিক আছে। নাও কি পয়েন্ট এখানে কিছু রয়েছে, অ্যাডভান্টেজ নন কনভেনশনাল এনার্জি সোর্স কেন ইউজ করছি, মানে আমরা রিনিউয়েবল সোর্সটা কেন ইউজ করবো, তোমাকে জিজ্ঞেস করবো কেনই আমরা করে ইউজ করতে, বাকি তো ইউজ করতে পারতাম, ঠিক আছে। সাসপেনেবিলিটি রয়েছে, স্যার এনভায়রনমেন্টের বেনিফিটস কিছু রয়েছে, ঠিক আছে। যেমন আমাকে দেখে প্রডিউস করতে হবে লিটিল অফ নো, মানে অ্যাকচুয়ালি নো গ্রিন হাউস এফেক্ট এখানে করতে পারবে না, ঠিক আছে। পলিউশনের ব্যাপারটা থাকতে পারে, ইকোনমিক গ্রোথ করতে পারে, ঠিক আছে, এনার্জি সিকিউরিটি আছে এখানে একটা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে জন্য আমরা নন কনভেনশনাল অথবা রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টটাকে চুজ করলাম। এবার চ্যালেঞ্জিং কিছু রয়েছে যা আমরা অনেক সময় বলে না এটাকে আমরা ইউজ করছি, বাট তা কিছু চ্যালেঞ্জিং। ধরো সবাই একটা কোশ্চেন, তোমার বন্ধু বললো না এটাই অ্যান্সার হবে না, তুমি বলে হ্যাঁ এটাই হবে, তোমার মধ্যে কনফিডেন্স আছে, ঠিক তেমনি চ্যালেঞ্জিং এর পার্সন কিছু যারা রিনিউয়েবল সোর্সের মধ্যে মতামত দিচ্ছে, সেটা ক্ষেত্রে কি হতে পারে, দেখো মেনি রিনিউয়েবল এনার্জি সোর্স লাইক দ্য সোলার, উইন্ড, এটা কি হচ্ছে ওয়েদার ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। নেক্সট তারপরে তোমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারও কিছু দেখতে হবে, নিডেড কি রয়েছে, বেটার স্টোর করতে পারছো কিনা, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে যাচ্ছে কিনা, হাই ইনিশিয়াল কস্ট খরচা হচ্ছে কিনা, সেদিক থেকে কিন্তু দেখতে হবে, বুঝতে পারছো তো। দেখো প্রথমে আমি রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টের এই সাবজেক্টটা কেন তোমাদেরকে থিওরিটিক্যাল প্রথম ইউনিট থেকে শুরু করলাম, কারণ পুরোটা থিওরিটিক্যাল, কনক্লুশন পার্ট রয়েছে তোমরা পড়বে। নাও দেয়ার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কামিং দ্য কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন অ্যারাইজ হয়, যেমন হোয়াট ইজ দ্য এনার্জি সোর্স রিনিউয়েবল বলতে কি কি, হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ দ্য ইন্ডিয়া, মানে এনার্জি সোর্সের মধ্যে হোয়াট ইজ দ্য এনার্জি সোর্স অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইন্টারভিউ জন্য কোশ্চেন গুলো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন্টারভিউর জন্য, বলা বলতে না বা ভাইভাতে। নেক্সট হচ্ছে দেখো সোর্স অফ এনার্জি কিছু রয়েছে, এখান থেকে তোমরা পড়লে দুটো ভাগে ভাগ করলাম, কনভেনশনাল এনার্জি সোর্স, নন কনভেনশনাল এনার্জি সোর্স। কনভেনশনাল সোর্সের মধ্যে কি কি, নন কনভেনশনাল সোর্সের মধ্যে কি কি। কনভেনশনাল সোর্স কাকে বললাম আবার দেওয়া আছে, এখান থেকে পড়বে কয়লা ফয়লা সবকিছু দেওয়া আছে, এবং কত পার্সেন্টেজ, এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। লার্জ অফ দিলে কি প্রোডাকশন কত করতে পারবে, কত মিলিয়ন টন হবে, কত থেকে কত সালের মধ্যে হয়েছে, এগুলো আমি ডিটেলসে দিয়ে রেখেছি, পারলে একটু দেখে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছো কি বললাম, আর তেমন কিছু নেই, ব্যাস। এইটা যে ফার্স্ট ইউনিট তোমাদের পুরো ক্লাস, বলো বুঝতে পেরেছো, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, সেই জায়গাটা আমি আবার বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছো সবাই, না বুঝতে পারোনি কোন জায়গাটা, যদি না বুঝতে পারো আমাকে বলতে হবে, মিউট খুলে বলো। আর যারা লাইভ রেকর্ডেড ব্যাচ নিয়েছো, সেখানে যদি না বুঝতে পারো আমাকে বলবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে বলবে তোমাদের বেনিফিটস কি লাগবে না লাগবে, কারণ কি এই যে ক্লাসগুলো হচ্ছে, যারা পেড গ্রুপে বলতে মান্থলি গ্রুপে যারা পড়ছে বা অফলাইনের মতন পড়ছে, তাদের একটা সিস্টেমে চলে, তোমাদের একটা সিস্টেম, অর্থাৎ তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে যারা রেকর্ডে দেখছো বা রেকর্ড দেখবে পরবর্তীকালে, তাদের ক্ষেত্রে বললে কি, যেখানে প্রবলেম হবে এনি হাও তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো বা মেসেজ করো, ঠিক আছে, সেদিক থেকে কিন্তু তোমার সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। মানে তোমাদের অ্যাপস ক্রিয়েট করা আছে, অর্থাৎ যারা রেকর্ডের লাইভ ব্যাচ কিনছো, রেকর্ডের লাইভ ব্যাচের জন্য কিন্তু গ্রুপ আলাদা, আর তোমাদের মান্থলি ব্যাচের জন্য আলাদা, অর্থাৎ দুটোর সঙ্গে গুলো হবে না। তো তোমাদের যেখানে দুটো গ্রুপে যে সমস্ত ক্যান্ডিডেট প্রবলেম হবে না কেন আমাকে বলবে, আমি সেদিকেই কনফিডেন্স বলবো, ওকে। এই তোমাদের সব কারো প্রবলেম নেই তো, ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, এখান থেকে 2-3টে কোশ্চেন ভালো করে পড়ে যাবে। এনার্জি বলতে কি বোঝো, এনার্জি কত ভাগে ভাগ করি, রিনিউয়েবল সোর্স আর নন রিনিউয়েবল সোর্সের মধ্যে পার্থক্য, এবং তোমাদের এক্সাম্পল কি, এবং ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে কিভাবে আমরা ডেভেলপ করছি, ব্যাস এইটুকু। ফার্স্ট ইউনিট এইটুকু, সেকেন্ড ইউনিট আমরা পরের দিন পড়বো, সেকেন্ড ইউনিট একটু টাইম নিয়ে পড়বো, কারণ কি সেকেন্ড ইউনিটে সোলার পাওয়ার প্ল্যান্টটা বেসিক সম্পর্কে পুরো ডিটেলসে পড়তে হবে, এখানে পুরো মানে এইগুলো সম্পর্কে পড়তে হবে, মানে ল্যাটিটিউড কি, লঙ্গিটিউড কি, এগুলো সব জানো জিওগ্রাফির ক্ষেত্রে, মানে তোমাদেরকে এগুলো না জানলে কিন্তু শর্ট নোট দেয়, এগুলো সব শর্ট নোটস পরীক্ষা এসেছে, সব সব। এই যে এতগুলো শর্ট নোটস দেখতে পাচ্ছ, এই ফুল শর্ট নোটস থেকে 3টে শর্ট নোট দিয়ে 3 নম্বর, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই যে দ্বিতীয় নম্বর ইউনিটটা 4টে ভাগে ভাগ করেছি, 4টেই ক্লাস করবো, ঠিক আছে। তো আজকে আমি যেটা বুঝালাম সবার মধ্যে বুঝতে পারা গেছে না বুঝতে পারা নেই, বলো বলো বলো, সারতে হবে, অনেক কাজের এখনো, ব্যাস, ঠিক আছে। পিডিএফ দেওয়া আছে, পড়ো, যেখানে প্রবলেম আমাকে বলবে, আর যারা অ্যাপস থেকে দেখছো, ঠিক আছে, যা প্রবলেম হবে বলতে হবে,
বললেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাপস থেকে যারা দেখছো আজকে আমি এখানে এন্ড আপ করছি। ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। পরবর্তীকালে প্রত্যেকটা ক্লাসেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, চাপ নেই। চেষ্টা করবে লাইভ ক্লাসে আসা, সেখান থেকে তোমরা এখানে চ্যাট বক্সে চ্যাট করতে হবে, যেখান থেকে আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। আইদার তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যাও, সেখান থেকে আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। মাথায় রাখতে হবে 5টা সাবজেক্ট কিন্তু আমাকে মেন সিকোয়েন্স ওয়াইজ 5টা ইকুয়েশন নিয়ে আমাকে এফিসিয়েন্সি নিয়ে আগাতে হবে। কারণ আমার টার্গেট থাকবে পরীক্ষার 1 মাস আগে সিলেবাস কমপ্লিট করে আমার কোশ্চেন প্র্যাকটিস করানো। ঠিক আছে, আর সেটা ওই নুচ্ছা মার্কার মতন করে ক্লাস করিলাম না, যা হবে বেস্ট হবে সেটাকে পুরো কনফিডেন্স ক্রিয়েট করে তাহলে আমার খাটটাই খাটবো। ঠিক আছে, আর তোমাদের বন্ধু বান্ধব যারা এখনো পর্যন্ত কোর্স পারচেস করেনি, একটা অ্যাফোর্ডেবল প্রাইস, অবশ্যই তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে বলো। ঠিক আছে, আর তারপরে নতুন কিছু সারপ্রাইজ কিছু আসবে, তো ততক্ষণ ওয়েট করো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।